এই পর্যায়ে বক্তব্য রাখবেন অনুষ্ঠানের প্রধান অতিথি, দেশের সিনিয়র সাংবাদিক কবি সালাম সালিউদ্দিন। আজকের অনুষ্ঠানের সভাপতি, কবি, সংগঠক ও রম্য লেখক শাহজাহান আবদালী। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের তুখোড় ছাত্রনেতা, 90-এর গণ আন্দোলনে প্রথম সারির প্রবক্তা, অগ্রসৈনিক আলী আক্কাস নাদিম। উপস্থিত আছেন এম.এ. হাসেন, সমাজসেবক, আমাদের এই মুক্ত আড্ডার একজন সক্রিয় সদস্য। উপস্থিত আছেন কবি ও সরাকার কামরুল আলম কিরণ। আরও উপস্থিত আছেন আজকে যিনি সম্মানিত হবেন, আহমদ ছফা সাহিত্য পদক লাভ করবেন, কবি জহির হায়দার। উপস্থিত আছেন কবি আবৃত্তিকার রাজিয়া রহমান। সবাইকে ধন্যবাদ। আহমদ ছফা বাংলা সাহিত্যের একজন দিকপাল। তিনি হয়তোবা মৃত্যুর আগে অথবা মৃত্যুর পরে ওইভাবে আলোচিত হননি, তবে তাকে আমরা আজ যেভাবে স্মরণ করছি, তিনি বাংলা সাহিত্যে যে কাজ করে গেছেন, তিনি বহুমাত্রিক লেখক এবং বিভিন্ন ধারায় তার কাজ। যারা আমরা তার মুগ্ধ পাঠক, তারা জানি যে তিনি সাহিত্যের কোন কোন শাখায় কী কী কাজ করেছেন। আহমদ ছফা প্রবন্ধ সাহিত্যে এক অসাধারণ তার পরিবেশনা। তিনি বাঙালির বুদ্ধিবৃত্তিক বিন্যাস, বাঙালি মুসলমানদের মন, এই ধরনের আরও অনেক গ্রন্থ লিখেছেন। তবে যে দুটো গ্রন্থের কথা আমি উল্লেখ করলাম, এ দুটো বাঙালি মুসলমানদের জাগরণ, বুদ্ধিবৃত্তিক বিন্যাস এবং তারা সংকীর্ণ গণ্ডি থেকে পেরিয়ে উঠে এসে যে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি সাহিত্য এবং সংস্কৃতিতে মেলে ধরেছেন, তার বিকাশ ঘটিয়েছেন আহমদ ছফা। তার এই দুটি গ্রন্থে তা অতি সুনিপুণভাবে তুলে ধরেছেন এবং কেবল তুলেই ধরেননি, ওই সময় এই দুটো গ্রন্থ বেশ আলোড়ন তুলেছে। প্রবন্ধ সাহিত্যের পাশাপাশি তিনি কলামও লিখতেন বিভিন্ন দৈনিকে। এছাড়াও তিনি, অনেকেই জানেন না যে তিনি কবিতাও লিখেছেন এবং তার আহমদ ছফার নির্বাচিত কবিতা নামে একটি গ্রন্থ মৃত্যুর আগেই প্রকাশিত হয়েছে। তার উপন্যাস অসাধারণ, যারা পড়েছেন তারা হয়তোবা জানেন। হুঙ্কার, যেটা অন্য অর্থ দ্বারায় আদি ধ্বনি বা মূল ধ্বনি। হুঙ্কার উপন্যাস আমাদের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা এবং এই উপন্যাসটি 69-এর গণ আন্দোলনকে ঘিরে আবর্তিত। এই উপন্যাসে একজন বোবা মেয়ের চরিত্র উপস্থাপন করা হয়েছে এবং আমরা উপন্যাসের শেষে দেখতে পাই যে যখন মিছিল বের হয় এবং গণ আন্দোলন তীব্র হয়, তখন মেয়েটি জানালা দিয়ে ওই মিছিল দেখেন এবং তার স্লোগান শুনতে পান এবং এক পর্যায়ে দেখা যায় যে মেয়েটি তার কণ্ঠ থেকে স্বর বেরোচ্ছে এবং পরে মেয়েটা অজ্ঞান হয়ে যায় এবং তার কণ্ঠ থেকে রক্ত বের হয়। এবং আহমদ ছফা এখানে উল্লেখ করেছেন যে এই সংগ্রামের যে রক্ত, সেই রক্ত বেশি মূল্যবান নাকি এই মেয়েটির কণ্ঠ নিঃসৃত, গলা নিঃসৃত যে রক্ত যেটা বের হয়ে আসছে
কোনটা, এই প্রশ্ন রেখে তিনি উপন্যাস শেষ করেন। এবং এটা ওই সময় আহমদ শরীফ থেকে শুরু করে আরও অনেক বোদ্ধা লেখক, অধ্যাপক, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, তারা এটার প্রশংসা করেছেন এবং আরও অনেকেই প্রশংসা করেছেন। তিনি শুধু ওঙ্কারই লেখেননি, লিখেছেন গাভী বৃত্তান্ত। গাভী বৃত্তান্ত এমন একটি স্যাটায়ার ধর্মী উপন্যাস, হাস্যরসাত্মক এবং কৌতূহলপ্রবণ, যা একজন বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। এবং এখানে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, চাটকার বৃত্তি, দলীয় বৃত্তি, এগুলিকে তিনি সামনে এনেছেন এবং একটি গাভীকে প্রতীক হিসাবে এনে গাভী পালন এবং তার দুগ্ধ পান করা, তাকে পোষা এবং এটা বিশ্ববিদ্যালয় একটা গাভীর বা গরুর খামারে পরিণত করা, এই ধরনের একটি ইঙ্গিত তিনি দিয়েছেন এবং বলেছেন যে এখানে বিশ্ববিদ্যালয়ের যে মুক্ত চিন্তার এবং উচ্চশিক্ষার জায়গা, সেই জায়গাটাকে এই দালাল ভিসি যারা তারা কলুষিত করেছে বা দালাল শিক্ষক যারা তারা কলুষিত করেছে। অত্যন্ত চমৎকারভাবে তিনি এই উপন্যাসে এটা সন্নিবেশ ঘটিয়েছে। পাশাপাশি তিনি পুষ্প, বৃক্ষ, বিহঙ্গ পুরাণ, অন্য একটি উপন্যাস, সেই উপন্যাসে তিনি প্রকৃতির সাথে মানুষের যে সন্নিবেশ, যে মিলন, যে মিশে যাওয়া এবং তার সাথে যে মানুষের সম্পর্ক, সেটাকে তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং তিনি বলেছেন যে প্রকৃতি ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি মানুষের জন্য যেমন প্রকৃতি প্রয়োজন, প্রকৃতির জন্য মানুষের প্রয়োজন, এই দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। এছাড়াও তিনি লিখেছেন অন্য একটি উপন্যাস, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। এখানে তার আত্মপ্রেম এবং আত্মজীবনের কথা উঠে এসেছে এবং দুইজন বিশেষ নারীর কথা এখানে উল্লেখ আছে, যে দুজন বিশেষ নারী তার জীবনের সাথে জড়িয়েছে। একইভাবে তিনি আরও উপন্যাস লিখেছেন, আমি বিস্তৃত বলতে চাই না, তো সুযোগও কম। উনি ঔপন্যাসিক হিসেবে আমি মনে করি অসাধারণ ছিলেন এবং তার যে উপন্যাসের দৃষ্টিভঙ্গি, মানসপট এবং চরিত্র সৃজন ক্ষমতা এবং পরিবেশ প্রতিবেশ বর্ণনার যে সক্ষমতা, সেটা যারা পড়েছেন তারা জানেন। তবে এখানে আরেকটি দিক আছে যে তিনি গল্পের ব্যাপারে অতটা উৎসাহী ছিলেন না এবং আহমদ শফা গল্প হয়তোবা লিখেছেন, আমার সেটা চোখে পড়েনি বা জানা নেই। তিনি কবিতার কথা তো বললামই, আরও একটি অসাধারণ কাজ করেছেন, যেটা ওনার করতে 16 বছর লেগেছে। 1970 সালে উনি শুরু করেছেন, 1986 সালে শেষ করে বই প্রকাশিত হয়েছে। সেটা হয়েছে জার্মান কবি গেটে, আমরা সবাই তার নাম জানি, তার যে কাব্যনাট্য এবং বৃহৎ 2 খণ্ডে প্রকাশিত। আহমদ শফা প্রথম খণ্ড 16 বছরে অনুবাদ করেছেন এবং সেটা বই আকারে প্রকাশিত হয়েছে। আমি মনে করি অনুবাদ সাহিত্যে এই গেটের 2 খণ্ডের প্রথম খণ্ড যে উনি অনুবাদ করেছেন, এটা খুবই উল্লেখযোগ্য কাজ। অন্য আরেকজন লেখক এটা অনুবাদ করেছেন, ওটা আদি অনুবাদ এই অর্থে যে উনি জার্মান ভাষা থেকে করেছেন, আর আহমদ শফা করেছেন ইংরেজিতে। আহমদ শফার এই যে বিস্তৃত কাজ এবং কাজের ধরন, এটা আমি মনে করি বাংলা সাহিত্যে ওইভাবে মূল্যায়িত হয়নি। তিনি 2টো পুরস্কার পেয়েছিলেন, 2টো পুরস্কারকে তিনি প্রত্যাখ্যান করেছেন। পরবর্তীকালে আমরা দেখতে পাই 2002 সালে তিনি 21 পদক পান মরণোত্তর। আহমদ শফা কোনো কোনো ক্ষেত্রে বিতর্কিত ছিলেন। সেই বিতর্কের ধরন হচ্ছে ওনার খ্যাপাটুপনা বা পাগলামি স্বভাব। সাহিত্যে অনেক লেখকই আছেন এরকম একটা ব্যক্তি উন্মাদনা এবং সাহিত্যিক উন্মাদনা নিয়ে কাজ করেন, পথ চলেন। তিনি তাদেরই একজন। এই ধরনের খ্যাপাটুপনা বা উন্মাদনা স্বভাব কিছুটা হুমায়ুন আজাদেরও ছিলেন, যার কারণে হুমায়ুন আজাদ এবং আহমদ শফার সাথে একটি দ্বন্দ্ব ছিল। একইভাবে দ্বন্দ্ব ছিল হুমায়ুন আজাদ এবং আহমদ শফা এবং খন্দকার আশরাফ হোসেনের সাথে।
এর আগে আমরা দেখেছি যে 89 সালে সৈয়দ শামসুল এবং হুমায়ুনের সাথে প্রদূষণ গুচ্ছ নিয়ে দ্বন্দ্ব হয়েছে এবং আর সাক্ষী আলী আকাশ নাদিম এবং কামরান কিরন্তন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা জানে এই বিষয়টি। এটা আমরা একটা পত্রিকা বের করতাম এবং যে পত্রিকাটা এখনো সক্রিয় আছে সেখানে প্রদূষণ গুচ্ছ আমরা প্রকাশ করেছি। সাহিত্যে দ্বন্দ্ব আছে, গ্রহণ যেমন আছে, বর্জনও তেমনি আছে। একজন লেখককে একজন পাঠক সে উচ্চ পর্যায়ে মূল্যায়ন করতে পারেন, আবার অবমূল্যায়ন করতে পারেন। আমরা আজকে এই আহমদ সভা স্মরণ সভায় দাঁড়িয়ে এটাই বলবো যে আহমদ সভাকে আমরা পাঠ করব, তিনি তার দৃষ্টিভঙ্গিকে মূল্যায়ন করব এবং তিনি বাঙালি জাতীয়তাবাদের যে জাগরণ চেয়েছিলেন সেই জাগরণের ব্যাপারে আমরাও মনোযোগী হব এবং ওনার এদেশের শিল্প সংস্কৃতির বিকাশ, বাঙালির বিকাশ, বাঙালি মুসলমানদের বিকাশ, এসব বিষয়ে তার যে চিন্তা চেতনা ছিল সেটাকে আমরা তুলে ধরব। আরেকটা কথা না বলবারই নয় যে আহমদ সফা যখন পিএইচডি করতে যান তখন তার এ ব্যাপারে তার গাইড ছিলেন অধ্যাপক, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাহস যে তিনি আসেন, যদিও পরবর্তীকালে আহমদ সফা পিএইচডি ডিগ্রি করতে পারেননি। এমনকি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্র ছিলেন, সেখানেও তিনি লেখাপড়া পাঠ শেষ করতে পারেননি। তা সত্ত্বেও জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে নিয়ে তিনি একটি বই লিখেছেন, যদ্যপি আমার গুরু। সেখানে তিনি নানা কথা তুলে ধরেছেন এবং সেই বইটি একটা দার্শনিক, মনস্তাত্ত্বিক, সমাজ মনস্তাত্ত্বিক এবং রাষ্ট্রচিন্তার ভিন্ন ধারার একটি বই, যা আহমদ সফা এবং আব্দুর রাজ্জাকের কথোপকথনের মাধ্যমে লিখে এসেছে। আমরা নানাভাবে আহমদ সফাকে মূল্যায়ন করতে পারি। আজকে আরও অনেক বক্তা আছেন, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।